তো সবার প্রথমেই বলি যে আমি এই ভিডিওটা হিন্দি বাংলা দুটো মিশিয়ে ল্যাঙ্গুয়েজে কথা বলবো, কারণ অনেকেই আছে যারা হিন্দি বোঝে কিন্তু বাংলাটা বোঝে না, কিন্তু অথচ তাদের তারা হয়তো দেখছে, একটুখানি দেখে হয়তো কিছু কথা বুঝতে পারলো ना, कुछ बात समझ में नहीं आया। जो लोगों का हिंदी लैंग्वेज है वो बंगाली पूरा नहीं समझ पाता है, और मेरा भी हिंदी बहुत अच्छा नहीं है, मैं पहले इसलिए मैं IVF के बारे में हिंदी में भी और बंगाली में भी दोनों लैंग्वेज में ही बोलूँगी। तो जिसको जो भाषा समझ में आए वो समझ लेना। और আমার আমি যে ভিডিওটা আমার প্রেগনেন্সি কনসেপ্ট করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেখানে ইউটিউবে বিশেষ করে প্রচুর কমেন্ট এসেছে যে আমি IVF কোথা থেকে করেছি, কত টাকা খরচা হয়েছে, कितना खर्चा हुआ है, कहाँ से मैं IVF किया हूँ। तो ये बात मैं आज बोलने के लिए, ये वीडियो बनाने के लिए बैठी हूँ, কারণ আমার একটু ভিডিও করার একদম ইচ্ছে নেই। উপরন্তু আমার ফোন ঘাঁটতে বা ফোন দেখতে একদমই এখন ভালো লাগে না। জাস্ট কিছুক্ষণ দেখি, দেখার পরেই কিন্তু ফোনটা সাইডে রেখে দিই, কারণ আমি বেশিক্ষণ আমি ফোন দেখতে ভালো লাগছে না, আমি জানি না কেন। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে IVF কোথা থেকে করেছি, কত টাকা খরচা হয়েছে, আর সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। কারণ অনেকেই কমেন্ট করছো যে প্লিজ বলো প্লিজ বলো। প্রথমের দিকে তো আমি 2-3 জনকে লিখেওছি কোথা থেকে করেছি, কোন ডাক্তারকে দেখিয়েছি আর কত টাকা খরচা হয়েছে, যতটা লিখে বলা যায় ততটাই বলেছি। তো তারপরেও অনেকে কমেন্ট করছে যে কোথা থেকে করেছি, কোন ডাক্তার দেখিয়েছি, কোথায় দেখাচ্ছি, এই প্রশ্নটা বারবার আসছে। সেই জন্য আমি ভাবলাম যে ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসে কত টাকা খরচা হয়েছে আমার এখনও পর্যন্ত, আগে তো আরও হবে, সেটা বলবো না বা বলতে পারবো না। তো যাই হোক, कितना रुपया मेरा खर्चा हुआ है, कौन डॉक्टर मैं दिखा रही हूँ और कहाँ पे मैंने किया है, यही बात आज मैं आप लोगों के साथ शेयर करूँगी। तो वीडियो देखते रहिए। সবার প্রথমে বলবো যে IVFটা কি, IVF क्या है ये मैं सबसे पहले बोलूँगी। পুরো একদম সহজ ভাষায় বলবো, যেটা ন্যাচারালি কনসেপ্ট নয়। IVF হচ্ছে, IVFটা অনেকে বুঝতে পারছে, অনেকে বুঝতে পারছে না। তো যার যে রোগটা হয় সে তখন সেই রোগের চিকিৎসা করে, সে তখন সেই রোগের সম্বন্ধে জানতে পারে। তার আগে কিন্তু সে সেই রোগের সম্বন্ধে জানেও না, জানার ইচ্ছাও কেউ প্রকাশ করে না। কি আমার যখন রোগ হয়নি আমি কেন রোগের সম্বন্ধে জানতে যাবো, বা পাশে যদি কেউ কারোর হয় তখন তার সম্বন্ধে জানি। বা किसी का पास में किसी का दुख दर्द हो रहा है तो सुनने में आ रहा है, बस इतना ही। लेकिन उससे पहले वो उसका क्या चल रहा है व क्या दुख है वो हम लोगों को कोई मतलब नहीं है। जब किसी का बुखार होता है तब उसको पता है कि बुखार का दवाई क्या लेना चाहिए और किस समय लेना चाहिए। तो जब दर्द होता है तब दर्द का दवा हम ढूंढने निकलते हैं, उससे पहले हम कुछ नहीं करते। तो जैसे कि हम पहले সবার প্রথমে তো আমি গাইনো ডাক্তার দেখাচ্ছিলাম, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক বড় বড় ডাক্তার, যে যেরকম যেখানে বলেছে যে আমি মোটা, তো একজন বললো যে আমি আমার থেকেও সে দ্বিগুণ মোটা, সেখানে দেখিয়ে সেই ডাক্তারের থেকে কনসেপ্ট করেছে। তো সেখানে আমি বললাম তাহলে আমিও যখন মোটা আমি তাহলে ওই ডাক্তারকে দেখাই। তো সেখানে আমার হয়নি। মিনিমাম আমি একটা ডাক্তারের কাছে 6 মাস 5 मास করে দেখিয়েছি। मिनिमम मैं गाइनो डॉक्टर के पास जब जाती हूँ तब मैं, पहले की बात बोल रही हूँ अभी नहीं, तब मैं मिनिमम 6 मंथ या 5 मंथ मैं दिखाती हूँ। तब जब रिजल्ट नहीं आता है फिर मैं दूसरा डॉक्टर के पास चला जाता हूँ, क्योंकि हमारा शरीर का जो रिजल्ट है वो कि 3 मंथ तक रहता है, फिर उसके बाद चेंज होता है। हमारे शरीर 3 मास पर्यন্ত ब्लाड ग्रुप ब्लाडेर যে টেস্টগুলো হয় বা সুগার থাইরয়েড এগুলো যে এই ধরনের বিভিন্ন যে টেস্টগুলো হয় সেগুলো কিন্তু 3 মাসের মধ্যে চেঞ্জ হতে থাকে। তো 3 মাসের মধ্যে কিন্তু আবার টেস্ট করতে দেওয়া হয়। তো সেরকমই আমি ওই জন্য 6 মাসের বেশি কোনো ডাক্তারের কাছে পড়ে থাকিনি যে এখানে হচ্ছে তো হচ্ছে, বছরের পর বছর কেটে যাচ্ছে, এরকম কিন্তু নয়। तो सबसे पहले मैं IVF क्या है ये छोटी सी भाषा में और सहज भाषा में बोलूँगी। सब থেকে সহজ ভাষায় বলবো যে আমরা যেরকম একটা বিবাহিত কাপল বা একটা স্বামী স্ত্রী মেলামেশা করলে বা শারীরিক মেলামেশা করলে যেরকম কনসেপ্ট হয়ে যায় নর্মালি, সেরকম কিন্তু কনসেপ্ট আমার হয়নি, বা অনেকেরই প্রবলেম হচ্ছে। আমার ভিডিওটাতে প্রায় 300টার কমেন্ট রয়েছে, সেখানে প্রায় বোধহয় 250টা কমেন্ট এরকমই আছে যে আমার কনসেপ্ট হয়নি বা কনসেপ্ট হয়েছে মিসক্যারেজ হয়ে গেছে এরকমই। তো সেটা দেখে তো মন খারাপ হচ্ছে। আমি ফেসবুকেতে একটা ছবি 2-3টে ছবি পোস্ট করেছিলাম, ইউটিউবে যে সেই ছবিটা পোস্ট করবো সেইটুকু সাহস বা আমার সেইটুকু মন হচ্ছে না যে আমি ওই ছবিটা ওখানে পোস্ট করি, কারণ এত বাজে এত দুঃখের কমেন্ট এসেছে সেখানে। আমি ওই কমেন্টগুলো দেখে আমি ওই ছবিটা দেওয়ার সাহস পাইনি। তো যাই হোক, ন্যাচারালিভাবে যেটা স্বামী স্ত্রী মেলামেশা করলে বাচ্চাটা আসে না, তো সেক্ষেত্রে IVF এর ক্ষেত্রে কী হয় যে মেয়েদের যে এক্স বা ডিম, পুরো পরিষ্কার সহজ ভাষায় ডিম, মেয়েদের ডিম আর ছেলেদের যেমন ডিম্বাণু শুক্রাণু আমরা জীবন বিজ্ঞানে অলরেডি পড়ে নিয়েছি, হয়তো সেগুলো ভুলেও গেছি, কারণ যখন যেটা দরকার লাগে তখন তার সম্বন্ধে জ্ঞানটা রাখি, তারপরে মাথা থেকে ঝেড়ে ফেলে দিই। তো সেরকমই মেয়েদের ডিম্বাণু ছেলেদের শুক্রাণু দুটো হরমোন মিলে কিন্তু একটা বাচ্চা তৈরি হয়, একদম সহজ ভাষায়। তো সেক্ষেত্রে আমাদের প্রবলেম হচ্ছিল, ফার্টিলিটি হচ্ছিল না। তো সেই ফার্টিলিটিটা এখন যেহেতু বিজ্ঞান অনেক উন্নত, কৃত্রিমভাবে আমার ডিম্বাণু আর আমার হাজব্যান্ডের শুক্রাণু দুটো নিয়ে একটা কি দুটো আমি জানি না, যন্ত্রের মাধ্যমে কিন্তু কৃত্রিমভাবে জিনিসটা একটা ভ্রূণ রেডি করা
সেটাই তারপর সেই ভ্রূণটা রেডি হয়ে গেলে সেটাকেও অনেকদিন রাখে বা দেখে যে ভ্রূণটা 5 দিন অন্তত দেখা হয় যে ভ্রূণটা বাড়ছে কিনা বা ঠিকঠাক গ্রোথ হচ্ছে কিনা, তারপরে কিন্তু ট্রান্সফার করা হয়। ট্রান্সফার মানে আমাদের শরীরের মধ্যে যেখানে গর্ভাশয় আছে, যেখানে বাচ্চা আমরা নর্মালি কনসিভ করলে বাচ্চা যেখানে থাকে সেখানে কিন্তু দিয়ে দেওয়া হয়। সেটাকেই আমরা মানে এই আইভিএফের ক্ষেত্রে বলছি ট্রান্সফার হয়েছে আমার, এরকমই। তো আইভিএফ হচ্ছে এইটা যে মেয়েদের ডিম্বাণু ছেলেদের শুক্রাণু দুটোকে মিশিয়ে কৃত্রিমভাবে ভ্রূণ তৈরি করে মেয়েদের গর্ভাশয়ে দিয়ে দেওয়া হয়, এটাই হচ্ছে আইভিএফ। আমি আইভিএফ কোথা থেকে করেছি এটা অনেকেরই প্রশ্ন। তো চলো আমি ফাইলটা নিয়েই বসেছি, দেখিয়েই দিই। তো আমি আইভিএফ করেছি নোভা আইভিএফ, এটা আমি ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আমার ফাইল, নোভা আইভিএফ ফার্টিলিটি লেখাই আছে, আর এটা হচ্ছে আমার ফাইল। এই ফাইলের মধ্যেই আমি যবে থেকে ডাক্তার দেখিয়েছি, আমি গেলেই যে হয়ে যাবে এমন কিন্তু নয়, দীর্ঘ 1 বছরের দেখানোর এখানে কিন্তু ফাইল জমা হয়েছে, দেখতেই বুঝতেই পারছো। তো আমি এখান থেকে কিন্তু আইভিএফটা করিয়েছি। আইভিএফের বিভিন্ন যে ব্রাঞ্চগুলো রয়েছে সেখানে এটা রয়েছে, তার মধ্যে আমি দেখিয়েছি কলকাতায় কিন্তু 2টো জায়গায় রয়েছে, তোমরা যেখানে তোমাদের সুবিধা হবে সেখানে দেখাতে পারো। তার আগে আমি প্রথমে যখন যাই তো সেখানে কিন্তু IUI এই ট্রিটমেন্টটা আমার প্রথমে হয় 3 মাস, তাতেও আমার কিন্তু কোনো ফল হয়নি। তারপরে আইভিএফ হয়। আইভিএফ হয়ে গেলেই যে আমি ভেবেছিলাম যে যেটাই শেষ রাস্তা, এটা যদি না হয় আমি তাহলে আর কী করবো। তারপরে ফাইল মানে হয় না হাতে থাকলে চেক করি, তখন দেখছি যে মানে শুধু আইভিএফ নয়, এর পরেও কত রয়েছে ট্রিটমেন্ট যার মাধ্যমে কিন্তু আমরা প্রেগনেন্সি কনসিভ করতে পারি। তো যাদের যাদের প্রয়োজন তারা কিন্তু তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি কিছুক্ষণ ধরে রাখছি যাতে করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমরা ঠিকানা তোমাদের যেখানে সুবিধা হবে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে 2টো নাম্বার দেওয়া আছে, যেখানে কিন্তু প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। গেলেই যে ডাক্তার তোমায় দেখবে বা এরকম কিছু নয়, তোমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তার আগে। তো তোমরা এই নাম্বারটাকে কিন্তু স্ক্রিনশট বা নিয়ে নিতে পারো, যেভাবে হোক লিখে ভিডিওটাকে পজ করে। আর এখানে কিছু জানার থাকলে এই নাম্বারটা দেওয়া আছে। তো এই নাম্বারে কিন্তু আমরা সর্বপ্রথম অ্যাপয়েন্টমেন্ট নিই, তারপরে কিন্তু ডাক্তার একটা ডেট দেয়, সেই অনুযায়ী কিন্তু আমরা দেখাই। তো তোমরা অবশ্যই এই নাম্বারটাকে স্ক্রিনশট নিয়ে নিও বা নাম্বার ভিডিও পজ করে নাম্বার তোমরা লিখে নিও। তো যারা যারা আইভিএফ করতে চাইছো বা আমি যেখানে করেছি সেখানে যদি কন্ট্যাক্ট করতে চাও, যে নাম্বারটা অ্যাপয়েন্টমেন্ট লেখা রয়েছে সেটা কিন্তু তোমরা প্রথমে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবে। নেওয়ার পর কিন্তু তোমাদেরকে ওখান থেকে কল করবে, কল করে অনেক ডিটেলস জানতে চাই। ফোন করলাম, ফোন করার পরে কিন্তু আমাকে ওখান থেকে ফোন করে প্রচুর ডিটেলস নেয়। আমার প্রথম পিরিয়ডস কবে হয়েছিল, রেগুলার যে প্রতি মান্থে যে আমার পিরিয়ডস হয় সেটার কটা প্যাড লাগে, এবং আমি কোন ডাক্তার দেখিয়েছি, কোনো আমার ফার্স্ট বেবি আছে না নেই, কি ব্যাপার, বা আমার কি আমি রক্ত টেস্ট করেছি, সব রকম। আমার হাজব্যান্ডের আমার দুজনের কত বছর বিয়ে হয়েছে, অনেক প্রশ্ন করে, অনেক প্রশ্ন, প্রায় আধ ঘন্টা মতো প্রশ্ন উত্তর চলতে থাকে। তো সেগুলো যাওয়ার আগে কিন্তু হয়ে যায়, যাওয়ার পরেও কিন্তু আবার ওখানেও গিয়েও অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে। তো তারপরে ওরা একটা ডেট দেয়, সেই ডেট তোমারও সুবিধা অনুযায়ী আর ওখানকার সুবিধা অনুযায়ী নিজেরা কথা বলে ডেট ফাইনাল হয়। এখানে ধরো 1 তারিখ থেকে 5 তারিখ বলে দিলে, বা তোমার যেদিন সুবিধা হবে সেই অনুযায়ী তুমি যাবে। এবার আমি 2 জায়গাতেই গেছি। কলকাতায় আমি একটা কলকাতা মিন্টু পার্কে, যেখানে ইসকন মন্দির রয়েছে, ইসকন মন্দিরের ঠিক দেওয়ালে, যেমন এটা যদি ইসকন মন্দিরের দেওয়াল হয়, ঠিক এটার উল্টো দিকে ইসকন মন্দির, এদিকে রয়েছে নোভা আইভিএফ সেন্টার। তো ওখানে আমি যতবার গেছি ততবার ওই মন্দিরে যেতাম। যাই হোক, মন্দিরে গিয়ে বসে যখন ঠাকুরের গান হতো তখন মানে একা একাই বসে বসে ওখানে কাঁদতাম, এরকম একটা সিচুয়েশন চলে এসেছিলো। যাই হোক, ঠাকুরের মনস্কামনা পূর্ণ করেছে। তো আমিও চাই যাদের অসুবিধা হচ্ছে বা যারা যদি এরকম কাছাকাছি আছো কলকাতা থেকে দেখাতে পারো, তাহলে কিন্তু অবশ্যই এখানে যোগাযোগ করো। ব্যবহার খুবই ভালো। আর তারপরে হচ্ছে তোমাদের ডেট অনুযায়ী তোমরা ওখানে যাবে। একটা রয়েছে মিন্টু পার্কে, আমি বেশিরভাগ গেছি কলকাতার মিন্টু পার্কে। আর একটা রয়েছে উত্তম কুমার সরণিতে একটা রয়েছে, ওখানেও আমাকে যেতে হয়েছে। আমি একাই বেশিরভাগ যেতাম। তো মানে সকালে বেরিয়ে যেতাম, বিকালে হয়তো ঘরে ঢুকতাম, এরকম হতো। কারণ প্রচুর ভিড়, প্রচুর লাইন, প্রচুর মানুষ ওখানে বসে অপেক্ষা করছে ডাক্তারের সাথে কনসাল্ট করবে একটা বাচ্চার জন্য। একটা বাচ্চা কীভাবে মানুষেরা আসবে, এটাই হচ্ছে ব্যাপার। আর এমন নয় যে আমারই শুধুমাত্র 30 বছর বয়স হয়ে গেছে, আমি মোটা, এরকম না। আমার পাশে বসে আছে 22 বছর বয়স বা 23 বছর বয়স, আমার থেকে খুবই রোগা লিগলিকে এবং ফিট। আমি হয়তো বেশি ফাস্টফুড খেয়েছি এরকম কিছু, কিন্তু আমার পাশে যে বসে আছে সে একদম নর্মাল, মানে যত রকম ট্রিটমেন্টে থাকা যায় সেরকম। 2 বছর বা 1 বছর বিয়ে হয়েছে, তাতেই আসছে না। তাতে একটু গ্রামের দিকে বাড়ি হলে যা হয়, গ্রামে হোক শহরে হোক যেখানেই বাড়ি হোক না কিনা, 1 বছর বিয়ে হয়ে গেলেই যদি না বাচ্চা আছে তাহলে মেয়ের প্রবলেম আছে, মেয়েকে নিয়ে ঘর করা যাবে না, এরকম একটা ব্যাপার চলে আসে। গ্রামের দিকে একটু অতিরিক্ত হয়, এদিকটা একটু কম হয়, কারণ এখানে কেউ কাউকে পাত্তা দেয় না, নিজের মতন থাকে। তো যাই হোক,
আর নোভা আইভিএফ সেন্টারে অনেক ডাক্তার আছে, অনেক ডাক্তার, লেডিস ডাক্তার, জেন্টস ডাক্তার দুটোই আছে, যে যার পছন্দ অনুযায়ী দেখায়। তো আমরা প্রথমেই বলে দিয়েছিলাম যে আমরা রোহিত ঘুটঘুটিয়া স্যারকে দেখাবো, কারণ এটা যেহেতু আমার মামা এখানে যোগাযোগ করিয়ে দিয়েছে বা আমাদেরকে সাজেস্ট করেছে যে তুই এত ডাক্তার দেখাচ্ছিস, একবার ওখানে গিয়ে চেক আপ করে একবার গিয়ে কথা বল কি ব্যাপার, হবে কি হবে না। ওখানে গেলে প্রথমে গেলে একটা স্ক্যান হয়, पहले जाने के बाद मैं हिंदी में बोलना भूल ही गए, बांग्लाई बोले जाच्छी तखन থেকে। तो যাই হোক, पहले यहाँ पे मैंने दे दिया है, तो ये जो फाइल है ये नोभा आईवीएफ सेंटर का फाइल है, और यहाँ पे मैंने दिखाया है, यहाँ से ही मैं कन्सीव किया हूँ। हिंदी गड़बड़ হবে কিন্তু, और এখানে যে দুটো নাম্বার দেওয়া আছে, যেটা अपॉइंटमेंट लिखा আছে, जो अपॉइंटमेंट नंबर लिखा हुआ है वही नंबर पे पहले फ़ोन कीजिएगा, फिर उसके बाद अपॉइंटमेंट लीजिएगा। फ़ोन करने से वहाँ से भी फ़ोन आपको करेंगे, और फिर उसके बाद बहुत सारा डिटेल्स आपको लगेगा। फिर उसके बाद डेट आएगा कि 1 तारीख से 5 तारीख तक आपका टाइम है, आप जब टाइम आ सकते हो। सुबह का टाइम अगर होगा तो 10 से 2 बजे तक, तो कोलकाता में जो मिंटू पार्क है वहाँ पे बुलाता है, और 2 बजे से 5 बजे तक वहाँ पे जो उत्तम कुमार सरणी में है सेंटर है, आईवीएफ के सेंटर बहुत सारा जगह में है। तो टाइम के अनुযায়ী दोनों जगह पे डॉक्टर आता है। तो मैं बेसिकली सुबह का टाइम में अपॉइंटमेंट लेती हूँ, क्योंकि मैं अकेली ज़्यादातर जाती हूँ, अकेली आती हूँ। तो कोई टाइम ऐसा होता है कि 3 दिन 4 दिन के लिए रेगुलर चेकअप के लिए बुलाता है, तो मेरा ही चेकअप होता है, उसका कुछ नहीं होता है। उसका एक बार बस 2 बार चेकअप हुआ है, उसका हार्मोन का चेकअप हो गया, बस वो पास हो गया, उसका हो गया। तो मेरे को ही बार बार स्कैन होता था, जो इंजेक्शन लगता था वो अंडा फूट रहा है कि नहीं, अंडा बढ़ रहा है कि नहीं, इसलिए मुझे बार बार बुलाते थे और देखते थे, चेकअप करके स्कैन होता था, अल्ट्रासोनोग्राफी होता था, टीवीएस होता था। तो उसके लिए मुझे अकेले ही जाना पड़ता था, तो वो ड्यूटी छूट के वहाँ पर बैठने का कोई मतलब नहीं होता था, इसलिए मैं अकेली ही जाती थी, किसी को लेके भी नहीं जाती थी, और अकेली ही जाती थी, पूरा टाइम देखा के फिर वापस चली जाती थी। डाक्टर ওখানে অনেক আছে, लेडीज डॉक्टर जेंट्स डॉक्टर दोनों ही है, तो आप जिसको चाहे दिखा सकते हो। मैं वहाँ पे रोहित घुटघुटिया डॉक्टर है, उसको मैं उन्हीं को दिखा रही थी, और उन्हीं से मेरा कन्सीव हुआ है। और এটা আমার মামাই আমাকে সাজেস্ট করেছিল, যেহেতু মামা সব কিছু বুঝিয়ে, আমি মানে মামার থেকে অনেক যে বড় বা একটা ছেলে ধরতে গেলে নয়, একটা লোক, তো একটা লোকের সাথে কিন্তু আমি বন্ধু হিসেবে কথা বলি, এই সব বিষয়ে সবাই সব কিছু বোঝে না, আমাদের বাড়িতে তো কেউ বোঝে না, কারণ কারোর কোনোদিন দরকার পড়েনি, আমিই বুঝতাম না। যখন আমার যখন এই রোগটা হলো, ধরা পড়লো, যে বুঝতে পারছি যে আমাকে এটা এবার করতে হবে, তখন আমি এই সম্বন্ধে জানছি, বা এত কিছু ঘেঁটে যখন এই কাগজপত্রগুলো নিজের হাতে আছে তখন বুঝতে পারছি। তার আগে তো আমি এসব কিছু জানতাম না, নর্মালি গাইনো ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, ইঞ্জেকশন নিচ্ছি, ব্যাস এই পর্যন্তই। তারপরে যখন 1 মাস হয়ে যাচ্ছে তখন চেক করছি, ইউরিন টেস্ট করছি, নেগেটিভ হচ্ছে, ব্যাস এই পর্যন্তই। তো এটা শুধুমাত্র আমার মামার যুক্তিতে এটা হয়েছে, আর মামাই ঠিকানাটা দেয়, মামাই ডাক্তারও সাজেস্ট করে দেয় যে এই ডাক্তার সব থেকে বেশি ভালো নোভা আইভিএফে, আমাদের মতে, কার কি মতে হতে পারে আমার জানা নেই, বাট আমাদের ব্যক্তিগত মতে ডক্টর রোহিত ঘুটঘুটিয়া আমরা দেখাই, সেখান থেকেই আমাদের কনসিভও হয়। বলবো যে আমার আইভিএফ করতে টোটাল কত টাকা খরচা হয়েছে, একেবারে মানে বলা সম্ভব নয়। তো আইভিএফ করতে গেলে প্রথমত 3 লাখ টাকা ওখানে দিতেই হবে। একটা ফ্রিজিংয়ের চার্জ থাকে, ডিম যে আমাদের শরীর থেকে, মেয়েদের শরীর থেকে যে ডিম্বাণুটা বের করা হয়, তো সেটাকে ফ্রিজ করা হয়। তারপরে দেখা হয় যে যদি ধরো 14টা 12টা ডিম বেরিয়েছে, সেই ডিমের মধ্যে আবার কতগুলো খারাপ ডিম থাকে, কতগুলো ভালো ডিম থাকে, সেটাকে ফ্রিজিং করে রেখে দেখা হয় যে কোনটা সবথেকে বেশি ভালো বা কোনটা টিকবে, সেরকম অনুযায়ী কিন্তু বেছে নেওয়া হয়। তো সেক্ষেত্রে সেই ডিম্বাণু ফ্রিজিংয়ের ক্ষেত্রে প্রায় 40,000 টাকা আমাদের লেগেছিল, আর আইভিএফের ক্ষেত্রে 2 লাখ টাকার জমা দিতে হয়েছিল, সেটা একেবারে আমরা জমা দিইনি, ধাপে ধাপে জমা দিয়েছি। তো তোমাদেরকে একবার বিলগুলো দেখাই জাস্ট। তো আমার আইভিএফের ক্ষেত্রে এখনও পর্যন্ত যা খরচা হয়েছে আজ পর্যন্ত, এখানে আমি কিন্তু সব বিল বা ওষুধ কেনার যে খামগুলো যেখানে হিসেব করা আছে, সেখানে কিন্তু এগুলো সব আমি জড়ো করে রেখে দিয়েছিলাম, যে লাস্ট আমি হিসেব করবো যে আমাদের টোটাল কত টাকা যাচ্ছে। তার মধ্যে তোমাদের কমেন্টও এসেছে, তোমাদের কমেন্টের আশায় আমি মানে ভিডিও আমার সেরকম ভিউসও হয় না, কমেন্টও হয় না, তো সেটা আমি আশা করিনি, বাট আমি নিজের জন্য যে আমি কত টাকা খরচা করেছি, বা আমার বাবা কত টাকা খরচা করেছে, আমার হাজব্যান্ড কত টাকা খরচা করেছে, সেটা দেখার জন্য আমি এগুলো সব জড়ো করে রেখে দিয়েছিলাম, ফেলিনি। তো এখানে দেখতে পাচ্ছ, আমি ফটোফট দেখাবো, এই হচ্ছে বিল অ্যামাউন্ট, এগুলো ওষুধের বিল। তো দেখো এখানে আমি কিন্তু 2, 4, 6টা টোটাল ওষুধের দাম 404 টাকা হয়ে যাচ্ছে। ওষুধের দাম প্রচুর। এখানে একটা বিল, এগুলো সব বিল। এইটা একটা বিল হয়েছে, অনেকগুলো টেস্ট ছিল, তো সেদিন 5,820 টাকা বিল হয়েছে। এখানে 1,121 টাকা, এখানে 3,362 টাকা, এখানে 1,906 টাকা, এখানেও 1,906 টাকা, এখানে 1,121 টাকা। এগুলো সব ওখানকারই ওষুধ, ওই নোভা আইভিএফ থেকেই আমি কিন্তু কিছু ওষুধ বাইরে পাওয়া যেত না, ওখান থেকেই নিতে হতো, তো তার বিল এগুলো। তো 2,625 টাকা, 346 টাকা,
ये सारे बिल है, मैंने जितने भी दवाई खरीदा है जितने भी मेरा टेस्ट हुआ है, जितना भी मेरा IVF के लिए खर्चा हुआ है, ये सारे बिल है। तो ये मैं इकट्ठा करके रखी थी खुद के लिए कि देखूंगी कितना मेरा खर्चा हुआ है, वही आप लोगों को दिखा रही हूँ मैं। तो এটা টেস্ট ছিল, এটাই আমি এটা টেস্টের রিপোর্ট। এই জাস্ট 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তো এই 9টা টেস্ট করতে দিয়েছিল আমাকে। যেহেতু আমি বললাম আমাদের শরীরের কিন্তু 3 মাস ছাড়াই কিন্তু চেঞ্জ হয়, তো 3 মাস ছাড়া কিন্তু আমাকে টেস্ট আবার রিপিট করতে হতো। তো এই 9টা টেস্ট করে দেখো, এখান থেকেই করেছিলাম। তো তার টেস্টের রিপোর্ট দেখো 5820 টাকা, টেস্টের রিপোর্ট দেখো 5820 টাকা। তো এরকম আমাকে অনেকবার টেস্ট করতে হচ্ছে, যেহেতু 3 মাস ছাড়া আমাদের শরীরের ফাংশনগুলো চেঞ্জ হয়ে যায়। আর এগুলো হচ্ছে, এগুলোও বিল, সবই ওষুধের বিল এখানে রয়েছে। এগুলো তোমরা নিজেরা, এটা আমার একটা টেস্টের বিল, যেটা HSG একটা टेस्ट है। এটা খুবই पेनमूलक, मेरा बहुत दर्द हुआ था ये टेस्ट करने के लिए, कि देखने के लिए कि जो ट्यूब है हम लोगों का, तो वो ट्यूब मेरा ठीक है कि नहीं, वो देखने के लिए टेस्ट हुआ था। इसमें बहुत दर्द सहना पड़ता है। तो मैं दिखा रही हूँ, आप लोग इकट्ठा करके सब जोड़ लेना कि कितना खर्चा हुआ है टोटल। ये सारे बिल है, मैं और दिखानी, यहाँ पे देख लो, यहाँ पे बहुत सारा है। और ये ऑनलाइन का बिल है। कुछ दवाई हम लोगों ने, उसके बाद जब वहाँ से हो गया 2 मंथ, तब हमने कुछ दवाई हमने ऑनलाइन लिया था, वो उसका बिल है। কিছু কিছু ওষুধ আমরা অনলাইনে কম দামে পেয়েছি, তো কিছু কিছু ওষুধ কিন্তু আমরা অনলাইনেও কিনেছি। আর কিছু কিছু ওষুধের দাম আমরা ফোনপে করেও দিয়েছি, গুগল পে করেও দিয়েছি। এগুলো আমাদের লোকাল যে ওষুধের দোকান, সেখানে একটু ডিসকাউন্ট পাওয়া যায়। যেমন ধরো এখানে 10,508 টাকা বিল হয়েছে, তো আমাদের ডিসকাউন্ট দিয়েছিল 8,930 টাকা। কিন্তু নোভা IVF এর ক্ষেত্রে কিন্তু ওখানে কোনো ডিসকাউন্ট হয় না। 1 টাকা যদি বিল হয়, সেই 1 টাকাটাও আমাকে পেমেন্ট করতে হয়। তো এখানে দেখে নাও, আমি মাত্র 4টে ওষুধের দাম 5,973 টাকা। তার মানে ওষুধ খরচা কতটা হয় সেটা তোমরা নিজেরা আইডিয়া করো একটা। এখানেও 3টে ওষুধ এসছে 1915 টাকা। এখানে 2টো ওষুধ এসছে 3500 টাকা, যেখানে আমাদের ডিসকাউন্ট দিয়ে কিন্তু 1975 টাকা নিয়েছে। তো তার জন্য আমরা বেশিরভাগ এখান থেকে যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করি। ये मेरा जो घर के पास दुकान है दवाई का, वहाँ का बिल है ये, जो डिस्काउंट देता है इस दुकान पे, इसलिए हम लोग यहाँ से जो दवाई मिलता है यहाँ से लेते हैं। तो देख लो दवाई का दाम कितना है। 3 दवाई मिला के 4,424 टाका होता है। तो यहाँ पे हम लोग को डिस्काउंट दिया है 3780 टाका हो गया है। यहाँ पे देख लो, ये बहुत सारे, ये सारे दवाई का बिल है। जो पास में दुकान होता है वहाँ से हम लोग लेते हैं कुछ दवाई। तो सारे दवाई जब इकट्ठा जो दिखाऊंगी, यहाँ पे 3 दवाई का दाम देख लो। ये था मेरा जो घर के पास दुकान होता है, वहाँ से खरीदने का दवाई। ये सारे खर्चा है IVF का। तो जो तो बिल ছিল তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, जितने भी सारे मेरा बिल था वो आप लोगों को दिखा दिया। इससे भी, ये तो बिल है, ये कागज का टुकड़ा है इसलिए दिखा दिया। जो फोन से गया है वो मैं दिखा नहीं सकती, क्योंकि मेरे हस्बैंड के फोन से और मेरे पापा के फोन से वो जाता है, ट्रांसफर होता है। जो अमाउंट बहुत ज़्यादा है, और कुछ पैसा जो चेक में हुआ है, जो अमाउंट बहुत ज़्यादा है, 2 लाख 1 लाख, वो सब चेक में हुआ है, वो सब हम दिखा नहीं सकते क्योंकि वो दे दिया है। और फ़ोन में जो है, फ़ोन पे जो बिल होता है, बस स्लिप जो रिसिप्ट होता है, वो तो उन लोगों के फ़ोन में है, मेरे फ़ोन में नहीं है, मैं लिया भी नहीं। তো যেগুলো ফোন থেকে বিলগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমি দেখাতে পারবো না। আর কিছু কিছু টাকা চেকে দেওয়া হয়েছে, যেগুলো খুব বড় বড় অ্যামাউন্ট, যেমন 50,000, 1 লাখ, 2 লাখ, এগুলো কিন্তু প্রথমে ওখানে আমার টোটালি IVF সেন্টারে 3 লাখ টাকার কাছাকাছি, 3,40,000 টাকার ওখানে নিয়েছে। তারপরে বাকি টেস্ট 3,40,000 वो IVF सेंटर में मेरा लगा हुआ है, क्योंकि इतना लगता नहीं है। जिसका फर्स्ट टाइम हो जाता है उतना लगता नहीं है, वो 2 लाख में कंप्लीट हो जाता है। जिसका होता नहीं है वो साल भर घूमता रहता है और खर्चा करता रहता है। तो मेरा तो 2 बार ट्रांसफ़र हुआ है, उसमें हो गया है। एक जन ऐसा है कि 4 बार 5 बार ट्रांसफ़र हुआ है, 2 बार डीम अंडा निकाला हुआ है, फिर भी उसका अभी तक नहीं हुआ है। किसी का हो गया था, फिर मिसकैरेज हो गया। इसे কারো কারো এমন হয়েছে যে IVF ক্ষেত্রে কনসিভ করেছে কিন্তু পরে আবার মিসক্যারেজ হয়ে গেছে। তো এগুলো শুনে আরও বেশি যেন মন খারাপ হয়ে যায়, সবসময় টেনশন, ভয়। এখনও আমি ভয় আর টেনশনের মধ্যে আছি। আমরা কনসিভ করে গেলেও আমাদের ফুল ফ্যামিলিতে কেউ এখনও পর্যন্ত সেই যে একটা বাড়িতে একটা খুশির খবর আসলে যে সবাই একদম আনন্দে থাকছে, কেউ সেরকম আমরা নেই। कोई भी मेरा फैमिली में कि बहुत सारा हैप्पी है, ऐसा नहीं है। सबके माथा में एक टेंशन है कि पूरा महीना निकल जाए और उसके बाद बच्चा आ जाए, फिर सब लोगों के मन में शांति आएगा। मेरा भी वही टेंशन है, वही भय अभी तक है कि क्या होगा। एक एक दिन हम निकल रहे हैं कि बस निकल रहे हैं, कैसे निकल रहे हैं वो मुझे पता है, कि मेरे साथ जो है वो भी, उसको भी पता है। बहुत सारे टेंशन है सर पे। जो अंडा निकलने का तरीका है বা যে ডিম আমাদের শরীর থেকে বের করে, তো সেটাতে খুবই কষ্ট, মানে 3 দিন বুঝতে পারবে যে তার সাথে কিছু একটা হয়েছে। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। আমি IVF সম্পর্কেই বলতে এসেছি, तो IVF সম্পর্কেই বলবো। ডিম निकलने का तरीका बहुत ही पेनफुल होता है, वो अलग से अगर आप लोगों को जानना है तो अलग से बोलूँगी। ये वीडियो बहुत लंबा हो गया है, मैं बहुत स्पीड से आप लोगों के साथ शेयर करूँगी। और
जो आईवीएफ का प्रोसेस है, आईवीएफ का खर्चा है, आईवीएफ में कौन सी डॉक्टर मैं दिखा रही थी वो आप लोगों के साथ शेयर कर रही हूँ। वो लगभग हो गया है। जो दवाई है उसका प्राइस मैं दिखा देती हूँ। एक एक दवाई का, ये जो जेल है इसका प्राइस है 167 167 रुपये। तो 167 টাকা এই জেলটার দাম, কিন্তু এটা অনেক সময় 202 টাকা দিয়েও কিনতে হয়েছে। তো একটা জেল যদি 200 টাকার কাছাকাছি দাম হয় তো এটা কিন্তু প্রতিদিন দুটো করে নিতে হয়। তাহলে ধরে নাও এখানে 400 টাকার 400 টাকা। আর এখানে একটা ইঞ্জেকশন রয়েছে, এই প্রোজেস্টন ইঞ্জেকশনটা, এটা 25 করে ইঞ্জেকশনটা রয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে এখানে 25 করে ইঞ্জেকশন রয়েছে, কিন্তু আমাকে ডাক্তার বলেছিল 50 করে নিতে। তার জন্য আমাকে রেগুলার এরকম দুটো করে সিসি ইঞ্জেকশন নিতে হতো। তো এটার দাম হচ্ছে একটা করে प्राइस ये में 25 का है। तो मुझे डॉक्टर ने बोला था कि 50 करके लेना है, तो मुझे दो ठो सीसी इस तरह का रेगुलर लेना पड़ता है। तो इसका प्राइस है 96.30। तो मैं 100 पकड़ लेती हूँ। तो 100 টাকা যদি ধরি তো এটা কিন্তু রেগুলার আমার দুটো লাগে, তো 200 টাকা, মানে অলরেডি এখানে 400 টাকা, এটা 200 টাকা, 600 টাকা। এরপরে আরও একটা ইঞ্জেকশন লাগে, এই ইঞ্জেকশনটার দাম হচ্ছে 470। তো ইঞ্জেকশনটা আমি আর কাটছি না, এটা সিল করা আছে। আর এরকম এইটা একটা, এটা দুটো, রেগুলার আমার দুটো করে ইঞ্জেকশন লাগে। তো এটার 470 টাকা। আর এটা হচ্ছে ওষুধ ডুফাস্টন। এই ওষুধটার দাম হচ্ছে, इस दवाई का प्राइस है, तो यही ওষুধটার দাম হচ্ছে 884 টাকা। इस दवाई का प्राइस है 874.50। तो इस दवाई का रोज मुझे 3 ठो करके लगता है, एक ब्रेकफास्ट में, एक दोपहर में, एक रात को, 3 ठो करके दवाई लगता है। तो ये जो है डुफास्टन, तो एक दिन में 3 खत्म हो गया, 2 दिन में, मतलब এই ওষুধটা 3 दिन আমার চলে। তো 3 দিনে 874 টাকা, 3 दिने 874 টাকা। ये होচ্ছে একটা ওষুধ। ये एक दवाई है स्टोवेट, ये 3 ठो करके लगता है दिन में। एक सुबह को एकदम, ये टाइम टू टाइम लेना पड़ता है, 7 बजे तक, 7 बजे, फिर 3 बजे, फिर रात को 11 बजे। ये टाइम डॉक्टर ने ही फिक्स किया है। और इसका दवाई लेने से पहले 1 घंटा पहले खाना खाना पड़ता है, और दवाई लेने के बाद भी 1 घंटा कुछ नहीं खाना होता है। तो ये 3 ठो करके रेगुलर लगता है, 3 ठो टाइम ही सेम, इसलिए मैं 10 बजे 11 बजे तक दवाई लेना पड़ता है। तो मैं 10 बजे खाना खा लेती हूँ। इसका प्राइस है 602 रुपया। इसका वो मैं टूट गया इसलिए दिखा नहीं पा रही हूँ। और एक दवाई है फेम बायो करके, ये भी मुझे रात को एक दवाई लेना पड़ता है। इसका प्राइस है 718 টাকা। तो इधर दाम, तो इसमें टोटल 10 टो कैप्सूल है। 10 टो कैप्सूल का प्राइस है 718 रुपया। तो ये मैं रोज़ 1 ठो करके लेती हूँ। इसका प्राइस कम है। थायराइड का दवाई है, मेरा थायराइड प्रेगनेंसी के दौरान आया है, पहले नहीं था। तो ये मैं एक एक करके लेती हूँ, কিন্তু আমার আগে ছিল না। প্রেগনেন্সি জবে থেকে ডাক্তার দেখাতে শুরু করেছি, এই 1 বছর আমার থাইরয়েড এসেছে। আমার মনে হচ্ছে যেন ওষুধ খেয়ে থাইরয়েড এসে গেছে। তো এটা 194 টাকা, এটার মধ্যে 120 পিস থাকে, তো এটা অনেক দিন চলে যায়, এটা নিয়ে অতটা গায়ে লাগে না। এই হচ্ছে ওষুধ, এই এতগুলো ওষুধ। আর এই ওষুধগুলো পরে অ্যাড হয়েছে, এগুলো আলাদা। আইভিএফ এর ক্ষেত্রে এই পর্যন্তই, তারপরে যেগুলো অ্যাড হবে এগুলো আমি আলাদা দেখাচ্ছি না। আইভিএফ এর ক্ষেত্রে এই ওষুধগুলোই বেশিরভাগ দিয়ে থাকে, বাট এগুলোই যে দেবে এরকম কোনো কথা নেই। তো যত আইভিএফ এর ক্ষেত্রে ওষুধগুলো আমাকে দিয়েছে, इंजेक्शन दिए, सभी देखालाम, प्राइसও बोले दिलाम। तो एक निजेरा धारणा करे नाओ। आप लोग समझ लीजिए कि इतना दवाई लेना है और इंजेक्शन भी लेना है, और ये सारा इंजेक्शन छोड़ के भी वहाँ से कुछ इंजेक्शन है जो वहाँ पे ही लेना पड़ता है, टाइम टू टाइम लेना पड़ता है। वहाँ पे जाके भी कुछ इंजेक्शन मैंने लिया है और उसका बिल यहाँ पे दिखा दिया है। तो ये सारे दवाई इतना खर्चा है। तो आप लोग, তো সবার সমস্যা কিন্তু সমান হয় না, তার সবার ক্ষেত্রে দুটো করে ইঞ্জেকশন দিতেও পারে, নাও দিতে পারে, আমার জানা নেই। বাট ইঞ্জেকশন প্রচুর দেয়। ইঞ্জেকশন নিয়ে পুরো পেটটা ঝাঁঝরা হয়ে যায় যাকে বলে। बहुत सारे आईवीएफ में इंजेक्शन बहुत देता है। जब मैं नॉर्मली गायनो डॉक्टर दिखा रही थी तब भी मुझे इंजेक्शन लग रहा था, तब महीने में 1-2 लग रहा था। बट आईवीएफ IUI इस ट्रीटमेंट में बहुत सारे इंजेक्शन लगता है, और आईवीएफ में ज़्यादा करके। मैं सोच रही थी कि IUI में इंजेक्शन लग रहा है इतना, मैं और नहीं सह सकती, और इतना टाइम भी जा रहा है, मुझे और धैर्य नहीं है, मैं IVF ही कराऊंगी। डॉक्टर से बात की, फिर उसके बाद जब इंजेक्शन चालू हुआ वो ख़त्म ही नहीं हो रहा है, अभी तक चल रहा है, और अभी तक इंजेक्शन मैं ले रही हूँ। और ये जो दवा है ये सबको दिया जाता है, जिसका भी IVF हुआ है वो जानता है कि स्ट्रॉवेट सबको दिया गया है। क्योंकि जब मेरा ट्रांसफर हो रहा था, एक दिन जब मेरा फर्स्ट टाइम ट्रांसफर हुआ था वो 18 জন एक साथ था, तो एक एक करके जा रहा था। तब ये 3 बजे ही दवा लेने के टाइम था। तो 3টের সময় যখন এই ওষুধটা নেওয়ার সময় যেহেতু ফিক্সড সবাইকার, তার আগে 1 ঘন্টা আগে 1 ঘন্টা পরে কিছু খাওয়া যাবে না। মানে যদি 3টের সময় ওষুধ নিতে হয় তাহলে আমাকে 2টোর সময় দুপুরের খাবারটা খেয়ে নিতে হয়। আর 3টের ওষুধটা যেহেতু খেয়েছি তো 4টে পর্যন্ত আমি কিছু খেতে পারতাম না, মানে জল খেতে পারবো কিন্তু কোনো খাবার খাওয়া যাবে না। তো এই ওষুধটা কিন্তু সবাইকে দেয়, যতজনের IVF হয়েছে সবাইকে কিন্তু এই ওষুধটা দেয়। তো ইঞ্জেকশন অনেকের কমন থাকে, অনেকের জেলটা অনেকের কমন থাকে, অনেকের আনকমন থাকে। তো এই ছিল আজকে আমার IVF এর কি খরচা হয়েছে, কোন ডাক্তার দেখাই, কোথায় দেখাই, সব কিছু বলে। तो जो IVF का दवाई है, बिल है, कितना खर्चा हुआ है वो मैंने बोल दिया है। इसके बाद भी अगर मैं कुछ छूट रही हूँ, কিছু যদি আমি ভুলে যাই তাহলে তোমরা এরপরেও কমেন্ট করতে পারো। আর যদি অনেকের মানে লজ্জা বা সংকোচ হতে পারে, কিন্তু এখানে লজ্জা বা সংকোচ করার কিছু নেই। যেমন আলাদা 5টা রোগ হয়, মেয়েদের শরীরে প্রচুর রোগ এখন, আর 90% মেয়েদের শরীরে সিস্ট আর এই পিরিয়ডস নিয়ে প্রচুর রোগ আছে। সেরকম প্রেগনেন্সিটা যদি না আসে সেটাও এক ধরনের রোগ, এতে লজ্জা পাওয়ার বা কিন্তু বোধ করার কিছু নেই।
নিজেরাই লজ্জা করলে নিজেদেরই প্রবলেম বেশি বাড়বে। তো অনেকে তাওর মধ্যে সংকোচ রয়েছে, অনেকে সব কিছু সবার সামনে বলতে পারে না। তো ইউটিউবে তো কমেন্টই হয় শুধুমাত্র, সেখানে পার্সোনালি কোনো প্রশ্ন করা যায় না। যদি তা সত্ত্বেও যদি এরপরেও যদি কেউ আমাকে এরপরেও যদি পার্সোনালি কিছু কমেন্ট করতে চাও বা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাও, তো ফেসবুকে আমার আইডি হচ্ছে সুপর্ণা গিরি রয়, একই নামেই রয়েছে। তোমরা সেখানে এসে আমাকে কিন্তু প্রশ্ন করতে পারো। অনেকেই ভাবছিলে যে আমার বাড়িতে আসবে বা জিজ্ঞাসা করবে বা আমি কোন ডাক্তার দেখিয়েছি, কোথায় দেখিয়েছি, কত টাকা খরচা হচ্ছে। অনেকেরই জিজ্ঞাসা ছিল, অনেকে ফোন করে, অনেকে ফেসবুকে মেসেজে কথা বলেছো। তো আশা করছি তাদের উত্তর দিতে পেরেছি। এবার যদি কিছু বাকি থেকে যায় তারপরেও তোমরা জিজ্ঞাসা করতে পারো, আমার বলতে কোনো অসুবিধা নেই, আমি অবশ্যই বলবো। अगर कोई ऐसा बात है कि आप सबके सामने पूछ नहीं सकते कि यूट्यूब में कमेंट करने के लिए शर्मा रहे हो, तो अब मैं बोलूँगी कि मेरा फेसबुक आईडी है सुपर्णा गिरी रॉय, वहाँ पे भी सेम नेम है। तो वहाँ पे मैसेज करके तो प्राइवेटली कुछ अगर बात है तो पूछ सकते हो। मैं हो सकता है कि उसी टाइम में जवाब ना दे पाऊँ, तो कुछ टाइम बाद मैं जवाब दे दूँगी, ये बात है। क्योंकि मेरा हाथ में फ़ोन में अभी सब समय फ़ोन में আমার হাতে থাকছে না, বা আমি রাখছি না, আমার ভালো লাগছে না ফোন ঘাঁটতে। কিছুক্ষণ জাস্ট দেখলাম, তারপর বন্ধ করে রেখে দিচ্ছি। তো যখন আমি দেখি তখন কিন্তু আমি রিপ্লাই অবশ্যই করে দেবো। যদি সব কিছু মিলিয়ে মিশিয়ে এক কথায় বলা যায় 5 থেকে 6 লাখ টাকা তোমাকে নিতেই হবে। সব কিছু মিলিয়ে মিশিয়ে টেস্ট, ওষুধ, ইঞ্জেকশন, যাতায়াত খরচা, তারপরে তোমার ওষুধ যেহেতু এত কিছু চলছে, তার মধ্যে তোমার খাওয়া দাওয়ার মেনটেন সব কিছু রয়েছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমাকে মিনিমাম 5-6 লাখ টাকা ধরে নিতে হবে, তারপরে তুমি কিন্তু এগোতে পারবে। তার সাথে সাথে টাকাটাও যেমন বিশাল বড় ব্যাপার, তার সাথে সাথে একটা শারীরিক টর্চার চলে। আমি তো টর্চারই বলি, কারণ প্রচুর কষ্ট। যখন এক বের করবে, একটা বড় কথা, তার উপরে তার আগেই যে গেলেই যে IVF हो जावे, जाने के बाद ही जो IVF हो जाएगा, ये बात नहीं है। जाने के बाद वहाँ पे बहुत सारा टेस्ट होता है, बहुत सारा दवाई चलता है। तो जो टेस्ट होता है HSG, SSG, এই সব টেস্টগুলো ভীষণই, মানে SSGতেও কিছু মনে হয় না, কিন্তু HSG যে টেস্টটা হয় প্রচুর কষ্ট। আমি 3 দিন প্রচুর কষ্ট পেয়েছি। তো সেই কষ্টে আমার হাজব্যান্ড আমাকে একদম প্রপার একদম প্যাম্পার করেছে, যাকে বলে। সমস্ত ঘরের কাজকর্ম করেছে, আমি শুধু বেডে শুয়েছি, খেয়েছি। খাবারটাও পর্যন্ত আমাকে ধরতে গেলে এনে খাইয়েও দিয়েছে রাত্রের দিকে। নিজে কাজে গেছে, কাজ থেকে এসে রান্না করে আমাকে খাইয়েছে, এমনও হয়েছে। তো প্রথম ট্রান্সফারে আমাকে অনেক বাড়ির লোক সবাই হেল্প করেছে। সেকেন্ডবারে আমি কারোর থেকে হেল্প নিতে চাইনি, কারণ যদি না হয় আমার সাথে সাথে ওরাও বেশি কষ্ট পাবে, বেশি মন খারাপ করবে। আমি তো মন খারাপ করবোই, তার সাথে সাথে ওরাও বেশি, মানে জড়িয়ে। আমি ওই জন্য সেকেন্ডবার আমি আমার সাথে কাউকে জড়াইনি, নিজের কষ্ট নিজের সাথে রেখেছি, নিজেই সব কিছু করেছি। আমার হাজব্যান্ড যে আমার মানে সব কিছুতে, দুঃখে হোক, কষ্টে হোক, আনন্দে হোক, সব কিছুতে রয়েছে, তাকে জড়িয়েছি, সে জড়েছে, এখনো পর্যন্ত চলছে। তো টাকাটাও যেমন ব্যাপার, সেরকম মানসিক, শারীরিক সব রকম কষ্ট সহ্য করতে পারবে, সেরকম বুঝে কিন্তু IVF-এর ক্ষেত্রে এগোতে হবে। আর কষ্ট সহ্য করতে পারবো না তখন মাথায় আসে না, কারণ মা হতে যে চাইছি, তখন যেন মনে হয় যা বলবে, যেটা বলবে এটা করলে হবে, সেটা করে নিই, বা তখন মাইন্ডে চলে আসে যে এটা করে নেবো। তারপরে যে কষ্টটা ভোগ করি সেটা আলাদা কথা, কষ্ট পাই বা পেয়েছি, পার করে ফেলেছি। HSG টেস্ট হোক বা যে কোনো টেস্ট হোক, বা ডিম বের করার ক্ষেত্রে হোক, ট্রান্সফার করার ক্ষেত্রে হোক, তখন যে কতটা ব্যথা হবে, কতটা কষ্ট পাবো, সেগুলো মাথায় আসে না। একটাই মাথায় আসে যে আমাকে কনসিভ করতে হবে, ব্যাস এই পর্যন্তই। তার অনেক কথা বলে ফেলেছি, তার মধ্যেও যদি তোমাদের তারপরেও যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।